নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় এই সময় এনকেটিভি কলকাতা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। শনিবার, সমস্ত শনিবার একরকম হবে তার কিন্তু সত্যি কোনো মানে নেই। দেখুন, শনিবার সন্ধেবেলা আমার সাধারণ উদ্দেশ্য থাকে সপ্তাহের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলিকে এক জায়গায় করে সেটার ওপরে বা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়গুলিকে সামনে এনে সেটা নিয়ে বিশ্লেষণ করা। কিন্তু আজকে শনিবারটাই অন্যরকম। সকাল থেকে দুটো মেগা বৈঠক। শনিবার সকালে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক, আর শনিবারের বারবেলায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ এবং জেলার ভারপ্রাপ্ত নেতাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক। আর সেই সঙ্গে একটা মেগা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কি? আগামীকাল এনডিএর নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। সেই মন্ত্রিসভার রূপরেখা কেমন হবে, চেহারা কেমন হবে, তার ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। যদিও সেটা ঠিক কি হবে সেটা বুঝতে জানতে আমাদের আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। কিন্তু আজকে যে দুটো মেগা বৈঠক, এই মেগা দুই বৈঠকে কিন্তু ঠিক হয়ে গিয়েছে বিরোধী রাজনীতির রূপরেখা জাতীয় স্তরে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আমাদের রাজ্যের স্তরেও। আপনারা বুঝতেই পারছেন যে বিরোধী এবার ইন্ডিয়া জোট, আর সেই ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, যারা এই রাজ্যে আলাদা করে তৃণমূল কংগ্রেসের বিরোধী। ফলে এই ইন্ডিয়া জোটের যে চেহারা দাঁড়াবে, ইন্ডিয়া জোটের ভূমিকা দাঁড়াবে, তার প্রভাব এখানকার কলকাতার, পশ্চিমবঙ্গের এই বিপরীত রাজনীতিতে বা বিরোধী রাজনীতিতে পড়বে না, এটা তো হতেই পারে না। আজকে আমাদের আলোচনার টেবিলে যে অতিথিরা রয়েছেন এক এক করে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আজ বিজেপির তরফে আমাদের সঙ্গে জয় রয়েছেন, জয় মল্লিক। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফে অশোক সরকার, এবং তৃণমূল কংগ্রেসের তরফে আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের স্টুডিওর বাইরে থেকে। প্রদীপ্তর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। প্রদীপ্ত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রদীপ্ত, আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে। এবার সিপিআইএম এর একজন প্রতিনিধি আমাদের এখানে যে কোনো সময় এসে পৌঁছবেন। আপনারা জানেন যে শিয়ালদা লাইনে ট্রেনের দুর্ভোগ চলছে এবং আমাদের অতিথি ট্রেনে আসবার চেষ্টা করেছিলেন, তার ফলে তিনি সময়ে এসে পৌঁছননি। কিন্তু আমাদের আলোচনাটা শুরু করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠকের পর। ইন্টারেস্টিংলি আজকে প্রদেশ কংগ্রেসের যে বৈঠক হয়েছে বর্ধিত সিডব্লিউসির, সেই বৈঠকের পরে জয়রাম রমেশ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। দিল্লিতে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও। বিরোধী রাজনীতির চেহারাটা একটু একটু করে স্পষ্ট হতে শুরু করেছে এবং সেখানে কোথায় কোথায় কনফ্লিক্ট, সেই পয়েন্টগুলো স্পষ্টতর হতে শুরু করেছে। আর বিজেপির সামনে যে চ্যালেঞ্জ, জানি আমরা গতকালও কথা বলেছি, আজও আলোচনা চলছে, নরেন্দ্র মোদীর ওপর শরিক দলগুলোর চাপ তো থাকবেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। নরেন্দ্র মোদী যতই বলার চেষ্টা করুন, তিনি মোদিতেই আছেন, অর্থাৎ তিনি একটুও নমনীয় ভাব দেখাচ্ছেন না। আমি আলোচনাটা শুরু করি বিরোধী রাজনীতির রূপরেখা দিয়েই, এবং অশোকবাবু প্রবীণতম রাজনৈতিক ব্যক্তি আজকের টেবিলে, আমি অশোকবাবু আপনাকে দিয়েই শুরু করি। দেখুন, ইন্ডিয়ার চেহারাটা কীরকম হবে এই বিষয়টা কি এখনো পর্যন্ত আমরা স্পষ্ট বুঝতে পারছি? ইন্ডিয়া মানে আমি ইন্ডিয়া ব্লকের কথা বলছি, বিরোধী যে ব্লক আপনারা বলছেন একটা বড় শক্তি পার্লামেন্টে। আজকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়েছে যে পার্লামেন্টে, লোকসভায় কংগ্রেসের নেতার নাম রাহুল গান্ধী। কিন্তু অশোকবাবু, আমরা কি এখনো জানি ইন্ডিয়া ব্লকের নেতা কে হচ্ছেন? দেখুন, সবই জেনে যাবেন সময়ের অপেক্ষা। সম্ভবত নাম সোনিয়া গান্ধীর ঘোষণা করেছিলেন, কিন্তু এখনও সেটা সেরকমভাবে সামনে প্রচারে আসেনি। সেটা প্রচারে আসছে না কেন? কেন আসছে না সেটা তো প্রচার মাধ্যম বলতে পারবে, আমি জানি না। আর দু নম্বর কথা, আপনি কি বলছেন, মানে মিডিয়া জেনে এটাকে প্রচার করছে না? এত বড় একটা ইন্ডিয়া ব্লকের প্রধান কে হচ্ছেন, এই এত বড় তথ্য। আচ্ছা, আপনি আজকে যখন মানে এই কথা বলছেন, রাহুল গান্ধীর বিরোধী দলনেতারা তার চেয়েও বড় খবর, এক নম্বর। আচ্ছা, দু নম্বর কথা হলো গিয়ে এই এত বড় খবরটা অনেক টিভিতে দেখাচ্ছে এক এমএলএ কোথায় মারামারি করেছে সেইটা নিয়ে সারাক্ষণ সময় কাটাচ্ছে। আপনি যে শব্দ বন্ধ ব্যবহার করলেন খুব তাৎপর্যপূর্ণ। রাহুল গান্ধী বিরোধী দলনেতা বলে আপনি কি বোঝালেন? বিরোধী দলনেতা মানে ইন্ডিয়া জোটের দলনেতা হবে আলটিমেটলি কংগ্রেস। আরেকবার স্পষ্ট করে বলুন অশোক বাবু, আমি তো এটাই শুনতে চাইছি। আমি তো বলছি ইন্ডিয়া জোটের দলনেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের দলনেতা আজকে সিডব্লিউসি ঘোষণা করেছে রাহুল কংগ্রেসের লোকসভার নেতা। হ্যাঁ, ঠিকই বলেছেন। উনি কংগ্রেসের যে পার্লামেন্টারি কমিটি তার নেতা। বেশ, কিন্তু তার মানে কি এই যে তিনি ইন্ডিয়া ব্লকের নেতা হলেন? হতে পারেন,
ইন্ডিয়া ব্লকের নিশ্চয়ই এর পরবর্তী মিটিংয়ে ঠিক হবে কে নেতা হবে, কে ইন্ডিয়া ব্লকের হয়ে চলবে, সে তখনই হয়তো ভালো করে স্পষ্ট জানতে পারবেন। এখন তো আমি জানি না, প্রদীপ্তকে আমি আবার দেখতে পাচ্ছি না। প্রদীপ্তর সঙ্গে কি আমাদের যোগাযোগ আছে? প্রদীপ্ত, আপনি কি না একমত আমি যে আছি, রাহুল লাইনে আছি। গান্ধী ইন্ডিয়া ব্লকের নেতা হচ্ছেন রাহুল গান্ধী? এই ব্যাপারে আপনার কি মনে হয় যে এটা সিদ্ধান্ত? দেখুন, আজকের প্রশ্নটা দুটো মেগা বৈঠকের পরে আপনার যদি এরকম হতো ট্রেনটা কেন বন্ধ থাকছে এবং সাধারণ মানুষের জন্য যে সরকার গঠন হয়েছে সেই সরকার এই ট্রেন বন্ধ রেখে কিভাবে আমাদের নানান সমস্যার মধ্যে ফেলছে। মুদ্রাস্ফীতি 2014 সালে 1 নম্বর এজেন্ডা ছিল, 2024 সালে সেই মুদ্রাস্ফীতি 1 নম্বর এজেন্ডা হবে কিনা, কর্মসংস্থানের দিশা কি হবে, নতুন সরকার যারা গঠন করবে সেই সরকারে কিভাবে দুটো বৈশাখী নিয়ে তারা তাদের ওই ভাঙা গড়া সরকার চালাবে, যারা বলেছিল 56 ইঞ্চি ছাতি সব থেকে বড় সরকার, সব থেকে শক্তিমান, যার বায়োলজিক্যাল ফাদার মাদার নেই, সে ভগবান আমাদের শাসন করতে এসছে, তার বদলে আমরা বিরোধী জোটের কে মুখ হতে চলেছে সেটা। আরে প্রদীপ্ত, আপনি কি আমার সাংবিধানিক তো কথা একটা সত্যি নিয়ম আছে, স্পষ্ট শুনতে পার্লামেন্টের তো পাচ্ছেন? একটা নিয়ম আছে যে যে শক্তিশালী দল হয় বিরোধী দলে, তা সেই পার্লামেন্টের বিরোধী দলের নেতা হয়। এখানে তো বিরোধী দল নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়া ব্লক নিয়ে এখন তো কথা বলার জায়গা নেই, এখন সরকার যারা গঠন করছে তাদের নিয়ে কথা বলার জায়গা। ইন্ডিয়া ব্লক উইথ দ্য ডিউ টাইম তাদের জায়গা দেখিয়ে দেবে, কিন্তু সেই ডিউ টাইম কি এখন এসছে? এখন তো এসছে নতুন সরকার, সেই প্রদীপ্ত, সরকারের কাছে সাধারণ আমি মানুষের যে আপনাকে দাবি শুধু দেওয়া। মনে করিয়ে দিতে চাই, প্রদীপ্ত, আমি আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি সেখানে প্রেডিক্ট করেছেন এই সরকার যা তৈরি করছে নরেন্দ্র মোদী টিকবে না। আচ্ছা, নরেন্দ্র মোদী টিকবেন কি টিকবেন না এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন আমি এরকম দাবি করছি না। আমি শুধু এটুকু বলছি যে এমনকি এইবারের নির্বাচনের ফলাফল সামনে আসার পরও এটা প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বোধ, পলিটিক্যাল সেন্স অনেক, মানে অন্য যে কাউকে তাকে চ্যালেঞ্জ দিতে পারেন তিনি। এবং তিনি যে ফলাফলের কথা বলেছিলেন, বিজেপির যে ফলাফলের কথা বলেছিলেন, একদম মানে অন্যরা অনেক কিছু বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে সম্ভবত কাছাকাছি গেছেন। সেই তিনি যখন বলছেন এই সরকার টিকবে না, আমি সেই রাজনৈতিক বোধের ওপর নির্ভর করে বলছি যদি না টেকে তাহলেই অল্টারনেট সরকারের প্রশ্ন আসবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও স্পষ্ট করেছেন যে অল্টারনেট সরকারের প্রশ্নে তারা যথেষ্ট তৎপর থাকবেন, সুযোগের অপেক্ষায় থাকবেন। ইন্ডিয়া ব্লকের নেতা খুব গুরুত্বপূর্ণ যদি এই অল্টারনেট সরকারের প্রশ্ন আসে। আমি কিন্তু সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করেছি। সেই প্রশ্নটার উত্তরে আমি আপনাকে বলি যে মমতাদি আর একটা কথাও বলেছেন যেটা আপনি বিলক্ষণ শুনেছেন, সেটা হচ্ছে আমরা এখন দেখছি, উই আর ওয়াচিং। তাহলে আমরা এখন দেখছি, আমরা গ্যালারিতে বসে দেখবো যে কিভাবে ভাঙা পায়ে, দুটো ভাঙা পায়ে খেলা হবে। খেলা তো হো গয়া है, अब दोनों ভাঙা পা लेके कैसे খেলা होगा? একদিকে টিডিপি যাকে রাত্রিবেলায় জেলে ঢোকানো হয়েছিল, আর একদিকে জেডিইউ যাকে পাল্টুরাম বলা হয়, এই দুটো বৈশাখী নিয়ে কিভাবে খেলা হবে সেটাই দেখার এখন আমরা অপেক্ষায় রয়েছি। আমি এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, অর্থাৎ ইন্ডিয়া ব্লক অপেক্ষায় থাকবে এবং সুযোগ পেলে সরকার করবে, এটা নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে ফিরে আসবো, কিন্তু তার আগে জয়ের কাছে যেতে হবে। জয় বিজেপির প্রতিনিধি, ন্যাচারালি বিরোধী রাজনীতির প্রশ্নে জয়ের কাছে গিয়ে লাভ নেই। শুধু জয়ের কাছে আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রজ্ঞাকে যদি মাথায় রাখতে হয় তাহলে তিনি ভবিষ্যৎবাণী করছেন নরেন্দ্র মোদী যে সরকারের প্রধান হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসতে চলেছেন, এই সরকার টিকবে না। 2019-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও এটা ভবিষ্যৎবাণী করেছিলেন, দেশ থেকে মোদী হাটাও, দেশ থেকে বিজেপি হাটাও। তো 2019-এর নির্বাচনে দেখেছিলেন কি হয়েছিল, উনি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং কিন্তু কয়েকদিন আগে অবধি যে জাস্ট ইলেকশন শেষ হওয়ার যখন নির্বাচনের ফল ঘোষণা হলো, সেই ফল ঘোষণার পরে ওনার একটা মন্তব্য এসেছিল, উনি আবার এটাও ভবিষ্যৎবাণী করেছিলেন যে এইবার আমরা ইন্ডি জোট নাকি সরকার গঠন করছে। তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পেলাম তো ওনার যে ওই কার্ড বলুন আর টিয়া পাখি বলুন, কি নিয়ে উনি ভবিষ্যৎবাণী করেন উনি জানেন। এখন সবকটাই যখন একটার পর একটা ফ্লপ হচ্ছে, সেটা সাধারণ মানুষ আপনাদের টিভির পর্দায় দেখতে পাচ্ছে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে জিনিসটা নিয়ে সরকার গঠন বারবার এই শব্দটা আসছিল পার্থদা, সেটা নিয়ে একটু বলতে চাই যে আজকে 2014, 2019, 2024 এই তিনটে নির্বাচনে কংগ্রেস এই তিনটে নির্বাচনে যতগুলো সংখ্যা পেয়েছিল, সিট পেয়েছিল, সবকটাকে টোটাল করলে তার থেকে বেশি সংখ্যা বিজেপি 2024-এর নির্বাচনে পেয়েছে। এটা গেল এক। দ্বিতীয়, যে ম্যাজিক ফিগার দরকার হয় বা যে সংখ্যা দরকার হয় সিটের সরকার গঠন করার জন্য, সেটা এখনো অবধি এই ইন্ডি বা ইন্ডিয়া ব্লকের কাছে নেই।
এবারে যারা বলছে যে আমরা সরকার গঠন করব তারা না বলতে না পারে দ্যাটস তাই অলটুগেদার আ ডিফারেন্ট আর্গুমেন্ট, যে যদি কোনো কারণে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা থেকে সরতে বাধ্য হয় তাহলে ইন্ডিয়া জোট কিভাবে সেই দাবি করবেন আর কি, সরকার করার দাবি করবেন, কারণ ইন্ডিয়া জোটের ক্যালকুলেশন অনেক বেশি কঠিন। আপনার কথা হচ্ছে যে আমি সেটা নিয়ে যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে যদি ধরা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিয়া জোট সরকার করার চেষ্টা করবে, তাহলে সেই বার্তাটা উনি কেন দিচ্ছেন? অর্থাৎ কোথাও একটা যেটা কংগ্রেস দিচ্ছে না অথচ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আলাদা কোনো তাগিদ কাজ করছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানো? আমার একটাই জিনিস অদ্ভুত লাগছে, যদি আমি ধরেও নিচ্ছি যে স্বপ্নে যেটা হবে না কোনোদিন, সেটাও আমি তাও ধরে নিচ্ছি যে কোনোভাবে ইন্ডিজোট সরকারে আসতে চলেছে, তারা সরকার গঠন করবে। আজকে যেখানে কংগ্রেস ৯৯টা সিট নিয়ে দাঁড়িয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস ২৯টা 29 সিটস নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার কোনোদিন মনে হয় তাদের মধ্যে এরকম একটা সমঝোতা হতে পারে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে? না, আমি একবার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার কথা বলেছি। আমি কেন আপনি প্রসঙ্গ বলছি? তুলছেন কেন আমি জানি না, কেন- প্রদীপ তো শুনছেন হয়তো। আমি একটুখানি 1 মিনিট, আমি জয় ফিরে আসবো আপনার কাছে, আমি আবার অশোকবাবু আপনার কাছে ফেরত আসি। এটা ঠিক যে কংগ্রেসের হাতে নাম্বার অনেক বেশি, তৃণমূল কংগ্রেসের থেকে 3 গুণ, তারপরেও কিন্তু কংগ্রেস বলছে না যে আমরা দরকার হলে সরকার করব, তারা বলেছে আমরা বিরোধী আসনে বসবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আমরা সুযোগের অপেক্ষায় থাকবো। কংগ্রেস সুযোগের অপেক্ষায় থাকবে না? দেখুন, সে তো সব রাজনৈতিক দলই সুযোগের অপেক্ষায় থাকে। আন্ডাজোট মোটামুটি 1980 সাল থেকে কটা ভোট পেয়েছে আর কংগ্রেস কতজন এমপি দিয়েছে সেটা হিসেব করলে ওনাদের দুঃখ হবে যে কাছাকাছি এখনও কিন্তু আসতে পারেনি এই আন্ডাজোট আর কি। আন্ডাজোটের প্রধান সারি বিজেপি। আপনি একটু জোরে বলুন অশোকবাবু, আপনার কথাটা আমি পাশে বসেও খুব অত ভালো স্পষ্ট শুনতে পাচ্ছি না, প্রদীপ তো দূরে বসে আছে। আন্ডাজোট 1980 সাল থেকে যে যত এমপি বিজেপি দিয়েছে তার থেকে অনেক বেশি কংগ্রেসের এমপি এখনো অবধি আছে। সুতরাং যে কবে কি হয়েছিল সেসব বলে লাভ নেই। এখন যে পরিস্থিতি, আপনি এটা অস্বীকার করতে পারেন অশোকবাবু যে ইন্ডিয়ার জন্য তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়ে SMS করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াট এভার মোবাইলে বার্তা পাঠাচ্ছেন, রাহুল গান্ধী তার কোনো জবাব দিচ্ছেন না, এর মানে কি? না এটা তো দেখুন, আপনি বলছেন, আমি সেটা মানতে পারছি না। রাহুল গান্ধী যথেষ্ট সচেতন রাজনীতিবিদ, তিনি নিশ্চয়ই পাঠিয়েছেন। পরবর্তী পর্যায়ে আর শোনা হয়নি, না পাঠাবার কোনো নেই। না, কোথাও কি একটা ইঙ্গিত আছে কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি যে পলিটিক্যালি ইউ আর বাউন্ড টু সাপোর্ট, তোমাদের অন্যদিকে যাওয়ার রাস্তা নেই, এবং সেই জন্য যে সম্মান তৃণমূল কংগ্রেসকে দেওয়া দরকার কংগ্রেস তারও তো রক্ষা করছে না? না না, এটা তো কোনো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধী না হোক, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সবার সঙ্গে ভালো সম্পর্ক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে ইন্ডিয়া জোটের প্রত্যেক নেতারাই শ্রদ্ধা করে, সেইটা কোনো কথা নয়। কথা হলো গিয়ে এই সরকারটা যার উপর দাঁড়িয়ে আছে, যে দুটো দল, সেই দুটো দল কি নরেন্দ্র মোদীকে মেনে নেবে? আমার মনে হয় না মেনে নেবে। কারণ মোদির যে সমস্ত ভিশন আছে পরবর্তীকালে, যেটা উনি নির্বাচন প্রচারে বলে গেছিলেন, এক দেশ এক আইন, একসঙ্গে এক নির্বাচন, এসবগুলো আমি কোন দুটো দলের কথা বলছেন, নীতিশ আর নাইডু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনি সেই দুটো দল নিয়ে চিন্তিত, কিন্তু আমি বলছি ইন্ডিয়া জোট হিসেবে টিকে থাকার ব্যাপারে যে দলগুলোকে নিয়ে চলতে হবে, কংগ্রেস কি সেই নমনীয়তা দেখাচ্ছে? কংগ্রেস কিন্তু বিরোধী আসনে বসবে, তারপরেও কি সেই নমনীয়তা দেখাচ্ছে? 100 বার দেখাচ্ছে। কংগ্রেসের মতো নমনীয় দল, কংগ্রেস তো এই সংখ্যাগরিষ্ঠ না থাকা অবস্থায় কংগ্রেস সরকার চালিয়েছে 5 বছর নরসিংহ রাওয়ের আমলে। এটা ভুলে যাচ্ছেন কেন? আমি ভুলে যাচ্ছি না, কিন্তু আমি একই সঙ্গে ভুলে যাচ্ছি না অধীর চৌধুরী। ধরুন অধীর চৌধুরীর প্রসঙ্গে আসি। অধীর চৌধুরী আজকে নয়াদিল্লিতে বলেছেন, তাকে এই প্রশ্ন করা হয়েছিল, ধরুন ইন্ডিয়া জোটের সামনে সরকার গড়ার সুযোগ এলো, তখন প্রধানমন্ত্রী কে হবেন? আমি বলছি না, অধীর চৌধুরী বলছেন। শুনুন অধীর চৌধুরী এ ব্যাপারে এই প্রশ্নের উত্তরে, যদি ইন্ডিয়া জোট সরকার গড়ে কেন্দ্রে, তাহলে কে প্রধানমন্ত্রী হবেন, কি বলছেন অধীর? আর কাউকে বলার দরকার নেই, কারণ রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন, শুধু ভারতবর্ষের মানুষের কাছে নয়, সারা বিশ্বজুড়ে এটা আলোচিত যে মোদি এখন ডিক্লাইনিং হচ্ছে, রাহুল গান্ধী এখন উপরে উঠছে। এটা ভারতবর্ষে শুধু না, পৃথিবীতে এটা আলোচিত বিষয়। তা আমরা তো চাইবই যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। এবং প্রধানমন্ত্রী কি হবে নেক্সট মোদির পর? সেটা তো পরের কথা। আমরা তো চাইবো রাহুল গান্ধী হোক, এটা বলা কোনো অপেক্ষা রাখে না।
এবার বলুন অশোক বাবু। না, নিশ্চয়ই। অধীর বলছেন যে আমি তো চাইবো অধীর চৌধুরী রাহুল গান্ধীকেই চাইবেন, এ নিয়ে কোনো রকম বিতর্ক থাকার কথা নয়, কিন্তু রাহুল গান্ধীর নামটাকে সামনে নিয়ে আসা, একই সঙ্গে অধীর চৌধুরী কিন্তু এটা প্রমাণ করছেন যে তারা এখনো পার্লামেন্টে বিরোধী নেতা হিসেবে রাহুল ছাড়া আর কাউকে দেখছেন না। এটা কি অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে? পার্লামেন্টে কংগ্রেস পার্টির তরফ থেকে রাহুল গান্ধীকে লিডার অফ দ্য অপোজিশন করা হয়েছে, মানে প্রস্তাব দেওয়া হয়েছে, উনি গ্রহণ করবেন কি করবেন। 100, হ্যাঁ। বাকি যে অংশটা আছে সেই অংশটার কথা আমি বলছি, সেটা তো- তারা কি রাহুলকে অ্যাকসেপ্ট করছেন অ্যাজ দি লিডার? দেখুন, সেটা তো আমি এখানে বসে বলতে পারবো না, না করার তো কোনো কারণ নেই। 100টা সংসদ নিয়ে এসছেন, সব মিটিংয়েই রাহুল গান্ধীর সঙ্গে সবাই ভালো ব্যবহার করেছেন, ভালো কথা বলেছেন, রাহুল গান্ধীর প্রশংসা করেছেন। যারা আপনারা এত কথা বলছেন, এই রাহুল গান্ধীকে তো প্রশংসা করে মমতা ব্যানার্জিও হোয়াটসঅ্যাপ করেছিলেন যে ভালো কাজ করেছেন বলে। তার সঙ্গে সেটা কোনো কথা নয়, কথা হলো গিয়ে আমি এখানে আপনার কাছ থেকে সরাসরি উত্তর জানতে চাই অশোক বাবু, আপনি কংগ্রেসের প্রতিনিধি হয়েও বলছেন না, আমি এটাই দেখছি আপনি কংগ্রেসের প্রতিনিধি হয়েও জোর গলায় বলছেন না কেন রাহুল নয়, রাহুল শুড বি অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান। আরে রাহুল আমাদের প্রধানমন্ত্রীর মুখ, রাহুল ভারতবর্ষের মুখ, এটা তো অস্বীকার করা না। জয় জানেন এই এই ব্যাপারে শোনো, আপনার কাছে আমার যাওয়ার কথা না, আমার কাছে প্রায়োরিটি অবশ্যই প্রদীপ্ত ইজ রাহুল অ্যাকসেপ্টেবল ফর তৃণমূল কংগ্রেস, ফর ইউ? না আবার না ওই লাকড়ি কি কাটি কাটি পে ঘোড়া এই গানটা খুব মনে পড়ছে এখন। মানে সরকারে যারা আছে তাদের দায়বদ্ধতার বদলে বিরোধীদের দায়বদ্ধতা নিয়ে কথা হচ্ছে। এটা যদি পশ্চিমবঙ্গে হতো যে শুভেন্দু অধিকারী কি অ্যাকসেপ্টেবল, দিলীপ ঘোষ কি অ্যাকসেপ্টেবল, সুকান্ত মজুমদার কি অ্যাকসেপ্টেবল, তাহলে ভালো হতো। আমাদের সংবাদ মাধ্যমের এই যে চর্বিত চর্বণ না, এইটার জন্যই ভারতীয় গণতন্ত্রের আজকে এরকম অবস্থা হয়ে বসে রয়েছে। খুব দায়িত্ব সহকারে বলছি যে সরকারের যে দুটো বৈশাখী নিয়ে চলার অবস্থা হয়েছে, সেখানে সরকার তার জোট ধর্ম পালন করবে নাকি গণতন্ত্রের যে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই দুর্নীতি পরায়ণতার জায়গা থেকে বেরিয়ে আসবে, সেই চর্চা না করে ইজ রাহুল গান্ধী অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, রাহুল গান্ধী অ্যাকসেপ্টেবল হতেই পারে, নাও হতে পারে, সেটা তো ইন্ডিয়া ব্লক ঠিক করবে। সেটা রাহুল গান্ধী নিজেও বলছে না, কংগ্রেস নিজেও বলছে না, ইন্ডিয়া ব্লকও বলছে না, সেটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক এই তো হবে। অধীর কিন্তু চৌধুরী আমাদের বললেন। বক্তব্য এই মাত্র হচ্ছে, তো শোনালাম অধীর চৌধুরী বলছেন। আরে তার মানে তো এটা নিশ্চিত হচ্ছে অধীর বাবু বিজেপিতে যাচ্ছে না। বলে এতদিন ধরে জয়রাজ যেরকম নাচানাচি করছিল বা দিলীপ ঘোষ যেরকম নাচানাচি করছিল সেটা তো হচ্ছে না, বিজেপিতে অধীর বাবু যাচ্ছেন না। ফলে তিনি হার স্বীকার করেছেন, স্বীকার করে এখন মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী কি করবে, দিলীপ ঘোষ কি করবে, সুকান্ত মজুমদার কি করবে। হঠাৎ আপনারা ভারত ভারত করছেন কেন? আমরা ভারত ভ্রমণে যেতে পারবো না। যদি এই কথাটা বলি, বারবার আমরা যখন ভারত নিয়ে চর্চা করতাম জয়রা বলতো তোমরা ভারত ভ্রমণে বেরোলে। বাংলায় এসো না, বাংলায় বিরোধী দল কি করবে, বাংলায় শুভেন্দু অধিকারী কি করবে? তাকে সে তো দায়িত্ব সহকারে হারিয়ে দিয়েছে দিলীপ ঘোষকে। যতটুকু বুঝেছি আপনি দেখুন, আপনি জয়কে আক্রমণ করবেন, জয় বিজেপির প্রতিনিধি, এর মধ্যে অস্বাভাবিক কিছু নয় নেই, কিন্তু আপনি আমাকে আক্রমণ করছেন, আপনি সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন বিরোধী চেহারাটা কেমন হবে পার্লামেন্টে সেটা নিয়ে বিশ্লেষণে যাওয়ার জন্য। যে আপনার কাছে মনে হচ্ছে যে বিরোধী চেহারাটা পার্লামেন্টে কিরকম হবে সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, সরকারটা কিরকম হবে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারটা গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু যে পার্লামেন্টের চেহারা এখন তৈরি হয়েছে তাতে বিরোধী রাজনীতিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো আপনাকে গুরুত্ব দিতে চাইছি, আপনি তাতে খেপে যাচ্ছেন কেন? না না, আমি একদম খেপছি না, আপনি ভুল বুঝছেন। আমাদের যে গুরুত্বের কনটেক্সটে আপনি ভাবছেন আর যে কথাগুলো বলছেন দুটোর মধ্যে তো গ্যাপ রয়েছে, সেটা তো দর্শক বুঝতে পারছে। আমাদের বক্তব্য বিরোধিতার জায়গাটা খুব পরিষ্কার, আমরা ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করব, ঠিক আছে, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে যে সব থেকে বেশি আসন পায় বিরোধীর ক্ষেত্রে সেই তো যায় পার্লামেন্টের বিরোধী দলনেতা হিসেবে। সেখানে ওরা রাহুল গান্ধীকে করেছে, এটা অস্বীকার করার কি আছে? কিন্তু ইন্ডিয়া ব্লক হিসেবে কি কোনো মমতা এখনো মিটিং বন্দ্যোপাধ্যায় হয় সবাইকে সেটা? কলকাতায় ডাকছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ডাকছেন কেন সবাইকে? কেন ডাকবেন না? পাটনায় যদি বৈঠক হতে পারে, অন্যান্য জায়গায় চেন্নাইয়ে হতে পারে, কলকাতায় হবে না কেন? এতে অসুবিধা কি আছে? হতেই পারে কলকাতা। আচ্ছা, আমি যখন এই প্রসঙ্গে এলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কলকাতায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে সাংবাদিক বৈঠকের পর, মানে ইনফ্যাক্ট সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বৈঠকের পর, সেখানে তার বক্তব্যের এই ছোট্ট অংশটা একবার আপনাকে দেখিয়ে নিই। हम वॉच करेंगे। फ्रॉम आवर साइड आई कैन अश्योर यू, हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी ए अनस्टेबल, एक गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट
जिसका पास देश के लिए कुछ नहीं है, देना भी नहीं है, এই জলদি সে জলদি ঘর ওয়াপাস যায়। না না, আমি এখন দিল্লি যাচ্ছি না, আমি তবে আফটার টেকিং দ্য ওথ অফ মাই এমপিস উই হ্যাভ টু গিভ সাম ডিরেকশন, ফর দ্যাট রিজন আই মে গো ফর এ ডে, বাট দ্যাট আই উইল ডিসাইড, ইট ইজ নট সার্টেন, বাট আই ওয়েলকাম অল দ্য লিডার্স অফ ইন্ডিয়া টু কাম টু কলকাতা। আচ্ছা, এবার জয় বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় অল দ্য লিডার্স বলেছেন ইনক্লুডিং কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ডাকছেন কেন? এই প্রশ্ন আপনাকে করার কথা না, কিন্তু আপনিও একজন রাজনীতিতে থাকা মানুষ, আপনি কি বুঝলেন সেটা জানার জন্য প্রশ্নটা করেছে। দেখুন, অদ্ভুতভাবে আরও একটা জিনিস আপনারা যেটা দেখাচ্ছেন না, সেটা আমি বেশ কিছু টেলিভিশন চ্যানেলে হয়তো আপনারাও দেখিয়েছেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অদ্ভুতভাবে বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে ফ্লাইটে করে উনি উড়ে যাচ্ছেন এবং সেই দলের নেতাদের সঙ্গে উনি দেখা করছেন, কথা বলছেন। আজকে ওনারা বুঝতে পেরেছেন যে এই সরকার ওনারা গঠন করতে পারবেন না, ঠিক আছে, শক্তিশালী বিরোধী হিসেবে বসে থাকবেন, কিন্তু শক্তিশালী বিরোধী হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এত ফ্রিকুয়েন্ট বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলা, দেখা করা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিভিন্ন দলের নেতাদের এখানে ডেকে আমন্ত্রণ করা, সেটা কিন্তু একটা জিনিস স্পষ্ট যে তারা বুঝতে পেরেছে যে বিরোধী দলে বিরোধিতায় থেকেও তারা যে একত্রিত নয়, এবং একত্রিত হওয়ার একটা যে চরম প্রচেষ্টা চলছে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। তো ওদের বিরোধীদের মধ্যে যে একতা নেই সেটা কিন্তু স্পষ্ট। আর বিশেষ করে অশোকবাবুর কাছে এতক্ষণ আপনি যেটা জিজ্ঞেস করছিলেন বারবার, সেটা হচ্ছে কেন্দ্রের সঙ্গে সমন্বয়। আজকে অধীরবাবু নিজে আপনাদের ক্যামেরার সামনে মুখ খুলে দিয়েছেন যে কিভাবে কেন্দ্রের থেকে উনি বঞ্চিত হয়েছেন, মানে ওনার কেন্দ্রীয় দলের থেকে উনি বঞ্চিত হয়েছেন। এর থেকে আর কি বলা যেতে পারে? কিন্তু সেই প্রশ্ন তো বিজেপিতেও হচ্ছে। বিজেপির নেতারা যেভাবে মুখ খুলছেন, জয়, অধীর চৌধুরী মুখ খুলেছেন কিনা সেটা নিয়ে চিন্তিত না হয়ে বিজেপি তো সেটা নিয়ে বেশি চিন্তা করা উচিত। আপনি আজকে দেখেছেন দিলীপ ঘোষের ফেসবুক পেজ, আপনি আজকে দেখেছেন দিলীপ ঘোষের মন্তব্য, এবং শুধু দিলীপ নয়, অমৃতা রায় বলছেন, দিলীপ ঘোষ বলছেন, সৌমিত্র খান বলছেন, মানে যারা জিতেছেন, যারা হেরেছেন, নানা রকম জায়গা থেকে বিজেপির লোকজন মুখ খুলছেন। আপনারা সেটা দেখছেন কি? বিষয় একটাই, সেটা হচ্ছে সিট যে আমরা হেরেছি বা আমাদের সংখ্যা কমেছে সেই নিয়ে পর্যালোচনা হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু একটাই বিষয় হচ্ছে বেশ কিছু নেতা তারা হয়তো মিডিয়ার সামনে বলে ফেলছেন, সিট তো যাদের যাদের কমেছে তারা সবাই পর্যালোচনা করবেন। উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি হয়েছে, সেখানেও পর্যালোচনা হবে, কিন্তু যে প্রশ্ন যেভাবে যারা এতদিন দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব বোধ নিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনপ্রেসিডেন্টেড, জয়, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনি এই ব্যাপারে, আমি জানি না আপনার অথরিটি আছে কিনা বলার, কিন্তু এই প্রশ্নের মুখোমুখি বিজেপিকে হতে হবে। হওয়া উচিত নয়, একদম। আমি এখানে বসেছি উত্তর দেওয়ার জন্য, আমি তো বলছি এটা হওয়া উচিত নয়, কিন্তু একটাই জিনিস বলবো, যতই সিনিয়র লিডার হোক, প্রকাশ্যে এই জিনিস বলার বিষয় নয়। যে বিষয়গুলো আছে তারা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে প্রাক্তন সভাপতিকে বসতে পারতেন, প্রাক্তন সভাপতি এবং অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, এবং সংঘের প্রচারক, তাতে কি হলো? তাকে আপনি শেখাচ্ছেন, তাতে কি হলো? এখানে কেউ শেখাচ্ছে না। আমি আপনাকে বলি যে আজকে বিজেপিতে কেউ যদি দুদিন এসে পুরো সংগঠনের সমস্ত কিছু ঠিকঠাক চালনা করতে পারে তার প্রাধান্য থাকবে, আর কেউ যদি বলে আমি 30 বছর বিজেপি করেছি বলে আমি ধরাকে সরাগান করব এবং যা খুশি বলতে পারবো, সেটাকে অ্যাকসেপ্টেবল নয়। আজকে আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু আজও বলছি যে বিজেপিতে এটা অ্যাকসেপ্টেবল হয় না। আমি জয় আপনাকে আরো বলার সুযোগ দিচ্ছি, আমি প্রদীপ্তর কাছে ফিরে যাব। প্রদীপ্ত, আগামীকাল ক্যাবিনেট কি হতে পারে তার একটা ইনিশিয়াল চেহারা, মানে প্রাইমারি একটা চেহারা হয়তো আগামীকাল পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আগামী পরশু, আগামী 2 সপ্তাহ, আগামী 1 মাসের মধ্যে বাংলা থেকে নির্বাচিত কোনো বিজেপি সাংসদকে আপনি মন্ত্রিসভায় দেখছেন? কি জানি, আমি জানি না, ওটা নিয়ে তো নানান কর্তব্য কথাবার্তা ওদের নিজেদের মধ্যেই চলছে। এখন সুকান্ত গ্রুপ 12 নাকি, আমি না কংগ্রেসে সেই একটা সময় হুগলি গোষ্ঠী, গান্ধী গোষ্ঠী, যুগান্তর গোষ্ঠী, এই 3টে ভাগ দেখতাম না 70-এর দশকে, শুনেছিলাম। এখন দেখছি শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী, আবার তার মধ্যে কেউ কেউ ঢুকে যাচ্ছে, কামিনী কাঞ্চন, 8 পিটার, এরকম নানান কিছু ঢুকে যাচ্ছে, বলে ওদের গোষ্ঠীগন্ধ ওরা কিভাবে দেখবে। কিন্তু আমার একটা ছবি বারবার দেখছি তোমাদের এখানে দেখা যাচ্ছে, ওই টিডিপি নেতা আর জেডিইউ নেতার পাশে বসে আহা কত গলাগুলি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই যে একটা বড় শক্তিশালী ভগবান প্রদত্ত দূত আমাদের কাছে এসেছিলেন, এসে বলেছিলেন আমি ভারতকে দুর্নীতি মুক্ত করব। ও মা, দুর্নীতিকে পাশে নিয়ে বসে আছে, যাকে রাত্রিবেলায় গ্রেফতার করেছিল তাকে পাশে নিয়ে বসে আছে। এই ভারত চালাবে, এই মিথ্যেবাদী সরকার ভারত চালাবে, যারা ভারতের মানুষকে দিশা দেখাতে পারে না, যারা মিথ্যে কথা বলে বারবার মানুষকে বিভ্রান্ত করে। আজকে সেই দুর্নীতিগ্রস্তদের নিয়ে যারা অভিযোগ করেছিল, ঠিক দেখো, শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল, আজকে এলপি, আমরা বলিনি, কিন্তু ওরা যাকে যাকে চোর বলেছিল তাকে নিয়ে ওরা সরকার গঠন
গঠন করছে। ফলে এই ধরনের মিথ্যেবাদী সরকারকে মানুষ আস্তে আস্তে শেষ করবে, এটাই স্বাভাবিক। না 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 না, আমি আবার বলছি প্রদীপ্ত, এই সরকার কতটা শক্তিশালী, এই সরকার কতদিন টিকবে, এই সমস্ত প্রশ্নের উত্তর ভবিষ্যতই দেবে। যারা রাজনৈতিক নেতারা বিভিন্ন অবস্থানে আছেন তারা সেখান থেকে বলছেন, সেটা নিয়েও কোনো বিতর্কে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, যদি বিজেপির কোনো নির্বাচিত সাংসদ এবারে মোদির ক্যাবিনেটে জায়গা না পান, এমনকি প্রতিমন্ত্রিত্ব জায়গা না পান, কি বার্তা বাংলার জন্য আসবে দিল্লি থেকে? বাংলার জন্য একটা বার্তা খুব পরিষ্কার, 100 দিনের কাজের টাকা এখনো আটকে রয়েছে, মাথার ছাদের টাকা এখনো আটকে রয়েছে, গ্রাম সড়ক যোজনার টাকা এখনো আটকে রয়েছে, এরকম বহু কিছু জিনিস আটকে রয়েছে, যেগুলো জয়কে বলবো, ভাই আমার খুব ভালো নেতা, বিজেপিতে এরকম নেতা যেন আরো বেশি তৈরি হয়, যাদের সঙ্গে কথা বলা যায়। আজকাল তো যারা গেছে বিজেপিতে তাদের সঙ্গে তো কথা বলা যায় না, বাংলা নিয়ে কথা বলতে পারে না ঠিক করে, তারা যেন একটু বাংলার জন্য বলে ঠিক করে ওখানে, যে ভাই তুমি গরিব মানুষদের এত ঠকাচ্ছ, এত কিছু ঠকিয়ে ঠকিয়ে তুমি ভোটটা চেয়ে নিচ্ছ, আমাদের দুর্নীতিগ্রস্ত দেখাতে চাইছো মানে তৃণমূল সরকারকে, কিন্তু নিজেরা মানুষকে আটকে দিচ্ছ কেন? মানুষের কাছে তোমার তো ওই কি সব জনধন যোজনা করেছিলে, পাঠাও না ডাইরেক্ট টাকা, ওই এক ক্লিকে যেমন কত লক্ষ কৃষককে টাকা পাঠিয়ে দিচ্ছ, এই সব দেখাচ্ছ, পাঠাও টাকা। আচ্ছা, এবার তাহলে প্রদীপ্ত আমাকে ফিরে আসতে হবে। আপনি যেই বললেন যে বাংলার এতগুলো টাকা পাও না, কেন্দ্রীয় সরকার গত 3-4 বছর ধরে টাকা দিচ্ছে না, এবারে আবার মোদি আসছেন, ফলে সেই টাকা পাওয়ার সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে কি নিয়ে ইন্ডিয়া জোট সরব হবে তার একটা রূপরেখা করে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এনআরসি বাতিল করতে হবে, সিএএ চলবে না, তিনি একই সঙ্গে ইউনিফাইড সিভিল কোডের বিরুদ্ধে মুখ খুলেছেন, কিন্তু বাংলার টাকা ফিরিয়ে দিতে হবে এই কথাটা কিন্তু আমি শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন কিনা। ধর যদি আজকে নাও বলে থাকেন, তিনি ইন্ডিয়া জোটের কথা বলেছেন। ইন্ডিয়া জোট কি বাংলার টাকা পাওনা টাকা মিটিয়ে দিন, এই ব্যাপারে সরব হবে পার্লামেন্টে? ইন্ডিয়া জোট শুধু তৃণমূল নয়। আমাকে বললেন, আমি আপনার কাছে জানতে চাইছি আপনার কি মনে হয়, হ্যাঁ, আদৌ 100 কি বার হবে, কেন কংগ্রেস ও হবে না? আজকে তৃণমূলের মমতাদি সাংসদদের নিজেই সঙ্গে গলা মিলিয়ে বলবে যে বাংলার টাকা ফেরত দিয়ে 100 বার বলবে, কেন বলবে না? বলতে হবে, সেটাই তো জোট ধর্ম। এবং মমতাদিও আজকে বলেছেন, আপনি একটু শেষের দিকটা শুনবেন, যখন কোশ্চেন অ্যান্সার চলছিল তার আগে, শেষ করার আগে উনি এটাও বলেছেন যে পাওনা টাকার কথা বারবার বলা হচ্ছে। মুশকিল হচ্ছে যে তুমি একই দাঁড়িপাল্লায় যদি মাপো, তাহলে ক্যাগ রিপোর্ট যদি তোমার একটা দুর্নীতির প্রমাণ করার বস্তু হয়, তাহলে সেই ক্যাগ রিপোর্টে মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ তো দুর্নীতিগ্রস্ত। বা তোমার যে প্রতিমন্ত্রী আছেন পঞ্চায়েতের, তিনি বলছেন যে কোন কোন রাজ্যে কত বেশি ভুয়ো জব কার্ড আছে, সেখানে পশ্চিমবঙ্গে 5,000, তুমি দিচ্ছ না, তাহলে সেই আমাদের একটা গরিব ছোট্ট বিরতি মানুষগুলো নিতে তো হবে। তোমাকে প্রদীপ্ত হারাবে, স্বাভাবিক। প্রদীপ্ত আমরা আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি পেরিয়ে। এই যে জায়গাটা তৈরি হচ্ছে না ইন্ডিয়া জোট পার্লামেন্টে, তৃণমূল কংগ্রেসের যেগুলো কম্পালশন, যে দাবি, সেই দাবি কি ওখানে কংগ্রেসের তরফ থেকেও সাপোর্ট করা হবে, বা অন্যরাও তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবেন, পাশাপাশি কংগ্রেসের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস সংসদে একসঙ্গে মুখ খুলবে, তাহলে রাজ্য রাজনীতিতে তার প্রভাব কি হবে? আমি এই প্রশ্নেই এই যাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে কলকাতায় ডেকেছেন, রাহুল গান্ধী কি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতায় আসবেন? এর জবাব অশোক বাবুর কাছে চাইবো। সাধারণভাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠেছে। সাধারণভাবে আমরা সপ্তাহের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে পর্যালোচনা করি, এখন আগামী সপ্তাহ বা আগামী 2-3 সপ্তাহ কিরকম যাবে তা নিয়ে কথা বলছি। বলা যায় আগামী বছর খানেক, মোটামুটি 20-22 মাসের মাথায় পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন। এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির চেহারাটা পরিষ্কার হওয়া খুব জরুরি, কারণ ইন্ডিয়া জোটে সবাই রয়েছেন যারা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি অশোকবাবুকে দিয়ে শুরু করতে চাই এই পর্বে। অশোকবাবু, আপনি এতক্ষণ শুনলেন আমি প্রদীপ্তর সঙ্গে আলোচনা করছিলাম, এখানে জয়ের কাছ থেকে আমি প্রদীপ্তর কাছে গিয়েছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে জানেন, এই ইন্ডিয়া জোটের অস্তিত্ব পশ্চিমবঙ্গে তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখানে কোনো ইন্ডিয়া জোট নেই, তাহলে এখানে যেটা নেই দিল্লিতে সেটা আছে, আর 20 মাস বাদে রাজ্যের নির্বাচন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের সবাইকে ডাকছেন কলকাতায়, সেই ইনভিটেশনের তালিকায় কি রাহুল গান্ধী থাকবেন? সেটা সময় বলবে। এই তো আপনার সব পাশ কাটিয়ে যাওয়া না, উত্তর। পাশ কাটিয়ে আমি যাওয়া আপনার কেন? কাছে জানতে চাইছি থাকবেন কিনা, থাকা উচিত কিনা সেটা অন্তত বলুন। সময় বলবে, সময় তো বলবে, আমিও জানি। আরে কবে ডাকবে, কখন ডাকবে, সেগুলো তো আজকেই জানা তো দরকার। বলেছেন আমি সবাইকে ইনভাইট করছি। আমি সবাইকে ডেট কি বলেছেন উনি? সময় কি বলেছেন? বলেননি কিছু এখন। হ্যাঁ উনি বলেছেন, আমি তো দেখালাম আপনাকে যে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কলকাতা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সেটা কবে কখন সেটা ব্যাপার আছে তো। আর আরেকটা কথা আপনাকে আগে বলে দিচ্ছি, আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন কেন পশ্চিমবঙ্গের 100 দিনের টাকা আটকে রাখা হয়েছে। প্রেস কনফারেন্স করে বলেছেন, দাবি জানিয়েছেন ওটা এক্ষুনি ওটা ছাড়বার জন্য।
এটা 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 কোনো কথা নয়। কথা মানে হলো ওই যে- পয়েন্টে আপনি বলছেন যে তৃণমূলের পাশে কংগ্রেসের থাকতে কোনো তৃণমূল- অসুবিধা নেই। আমরা তো পাশে আছি, ইন্ডিয়া জোটের মধ্যে যখন আছি তখন পাশে আছি, ইন্ডিয়া জোটের বাইরে তো আমরা যাইনি কোথাও, বা এমন কিছু বলিনি। 2 নম্বর কথা, এখানে 22 মাস বাসে বা 24 মাসে যে ইলেকশনই হোক, সেই ইলেকশনটা কখন হবে, কেমনভাবে হবে, জোট কখন কি অবস্থায় থাকবে, আপনি কিছুই বলতে পারবেন না। তা আমার তো মুশকিল, আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন। আপনি আমাকে বলুন তো অশোকবাবু, রাহুল গান্ধীর কি উচিত অধীর চৌধুরীকে রাজ্যসভায় নিয়ে আসা? একদম 5 বারের সংসদ, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গে খুব হাতে গোনা কয়েকজন আছে, তাকে যে কোনো রাজ্য থেকে রাজ্যসভায় নিয়ে যাওয়া উচিত। এটা এটা নিয়ে মানে একদম নির্দ্বিধায় বলা যায়। অধীর চৌধুরী থাকা না থাকা পশ্চিমবঙ্গে কংগ্রেস টিকে থাকা না থাকার সঙ্গে সমর্থক। দেখুন, দল থাকে, দল থাকবেই। একজন নেতা বা নেত্রী, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর কি মনে হয়েছিল কংগ্রেস উঠে যাবে? অনেকে বলেছিল, অবশ্য হয়নি। দলটা এক জিনিস, 142 বছরের দল, তা সে উঠে যাবে বা সমর্থক বা সমর্থক নয়, এটা কথাটা আমি মানতে পারছি না। অধীরবাবুকে আসা উচিত। অধীরবাবু পার্লামেন্টের রাজনীতিতে দীর্ঘদিন রাজনীতি করেছেন, 5 বার জিতেছেন। আরে 5 বার জিতলে একবার হেরেছেন হয়তো, হ্যাঁ এমনি হেরেছেই, কিন্তু সেটা কোনো কথা নয়। কথা হলো রাহুল গান্ধীর উচিত আমি বলতে পারি না, রাহুল গান্ধী নিশ্চয়ই ওনাকে সসম্মানে কোনো এক জায়গা থেকে রাজ্যসভা সদস্য করে নিয়ে যাবে। এবার প্রদীপ্ত আপনি বলুন, আপনি কেমন দেখছেন অধীর চৌধুরী রাজ্যসভার সদস্য হয়ে সংসদে ব্যাক করছেন? ব্যাপারটা তৃণমূল দেখুন, কংগ্রেসের অধীর কাছে বাবু কতটা হয়তো গ্রহণযোগ্য হারতো হবে? না যদি প্রথম থেকে আমাদের সঙ্গে এরকম ওই গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়া বা এই জাতীয় কথাবার্তা না বলতেন আর কি। মানে অধীর বাবুর যে ইগো, সেই ইগোটা অধীর বাবুর পতনের সব থেকে বড় কারণ হলো রাজনীতিতে যদি সব থেকে বড় শত্রুকে চিহ্নিত করতে হয়, সেই চিহ্নিত করার ক্ষেত্রে অনেক সময় অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যেটা আমি আপনার চ্যানেলে মন্ডল তত্ত্ব দিয়ে বলেছিলাম যে শত্রু আমার মিত্র। সেই কৌটিল্য কবে থেকে বলে গিয়েছেন যে মোদিকে কমন শত্রু ধরা উচিত ছিল, উচিত করে অধীর বাবুর অ্যাডজাস্টমেন্ট করা উচিত ছিল। দেখুন, আমরা যে 2-3টে সিট দিতে চেয়েছিলাম সেটা যদি উনি নিতেন তাহলে ইন্ডিয়া জোটের আরো 3টে আসন বাড়তো। ক্যালকুলেশন করে দেখুন যেভাবে মানে ভোট শেয়ারিং হয়েছে, তাতে ইজিলি আরো 2-3টে সিট আমাদের চলে আসতেই পারতো। ফলে 35-36টা আমাদের মোট আসন হতেই পারতো, সেইটা ইন্ডিয়া ব্লককে আরো শক্তিশালী করতো। এক্ষেত্রে অধীর বাবুর এই জেদ এবং বাম কংগ্রেসের এবং বামপন্থীদের যে মনোভাব, তাতে ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে, সেটা নিয়ে কোনো অস্বীকার করা নেই। কিন্তু হ্যাঁ, কথা ঠিক, অধীর বাবু একজন বিচক্ষণ রাজনীতিবিদ, তাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্মান করে। কিন্তু প্রদেশ কংগ্রেস আর কেন্দ্রীয় কংগ্রেসের মধ্যে যে ডিভিশন, সেই ডিভিশনটা কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বড় ক্ষতি করে দিয়েছে। আমি আমি আপনার এই যে প্রশ্নটা আপনি করলেন, আপনি বললেন বামেদের কথা, বামেদের প্রতিনিধিকে আমরা এখনো পাইনি, কিন্তু অধীর চৌধুরী এর রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস বিরোধী মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আমন্ত্রণ জানাচ্ছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ডেকেছেন কলকাতায়, তার মধ্যে কি কংগ্রেস থাকছে? দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তার মধ্যে কোনো মানে নির্দিষ্ট কোনো ডেট বা নির্দিষ্ট কিছু নেই, যেমন অশোকদা বললেন। উনি বলেছেন আমি, মানে প্রশ্নটা এসেছিল একটা, যে প্রশ্নটায় বলা হয়েছিল যে আপনি কি দিল্লিতে যাবেন, তখন উনি বলেছেন আমি হয়তো কোনো সময় যাব, তাছাড়া আমি সবাইকে কলকাতায় আমন্ত্রণ করছি। বলে এটা একটা ওপেন ইনভিটেশন আছে, যেদিন হবে নিশ্চয়ই কংগ্রেসকেও ডাকা হবে। তৃণমূল কংগ্রেসের কাছে এই ধরনের এখনো কোনো মমতা বার্তা নেই। বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করেছেন যে ইন্ডিয়া জোটের, তিনি যদি ইন্ডিয়া জোটের কথাই বলে থাকেন, তার মতামত কিন্তু ইন্ডিয়া জোটের, তিনি বলেছেন আমাদের তৎপরতা থাকবে যে আমরা সরকার বানাবো। আচ্ছা, কংগ্রেস কি সত্যি না, উই আর ওয়াচিং, উনি বলেছেন জন্য? ওটা, সেটা তুমি না, উই আর ওয়াচিং, আমি আবারও বলছি উই আর ওয়াচিং। এই যে টিডিপি এবং জেডিইউ, এদেরকে নিয়ে যেভাবে সরকার গঠনের জন্য, আমি আবারও বলছি, দুটো ক্রাচ নিয়ে যেভাবে চলছে মোদী সরকার, সেটা মোদীর যে উচ্চতা, মানে ভগবানের যে উচ্চতা থাকে, সেই উচ্চতা তো একদম মাটিতে মিশিয়ে দিয়েছেন উনি। সেই উচ্চতার জায়গা থেকে ওনার পদত্যাগ করা উচিত ছিল বলে আমরা মনে করছি। মানে যে যার বায়োলজিক্যাল ফাদার মাদার নেই আর কি, যে সব থেকে বড়, মানে নিজের মাকে যে ওরকম ভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পেরেছিল, বা নিজের মাকে যে এখনো আজকে কোনোভাবে অস্বীকার করছেন, ফলে বাংলার মারা তাকে সরিয়ে দেবে ভবিষ্যতে নিশ্চয়ই, এবং ভারতের মারাও তাকে সরিয়ে দেবে। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই টিডিপি বা এই জেডিইউ, এরা নিশ্চয়ই এমন একটা কিছু পরিস্থিতি তৈরি করবে যাতে সরকারটা বেশি দিন থাকবে না। তাই আমরা ওয়াচিং। না না, ওয়াচিং, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তৎপর থাকবো, আমরা সুযোগের অপেক্ষায় থাকবো। স্বাভাবিক তো, কিন্তু সেটা মানে বলছে না। যখনই এই জন্য কি জেডিইউ, প্রশ্নটা এই জন্য করছি যে দেখুন, যখনই ইন্ডিয়া ব্লকের সরকার গড়ার প্রশ্ন হবে, তখনই তো কাউকে একটা প্রধানমন্ত্রী বাঁচতে হবে। মূল ঝামেলাটা কি তখনই লেগে যায়? 100 বার
100% এই প্রধানমন্ত্রী বাঁচতে হবে কি হবে না সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে খুব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু দেশের মানুষ রিজেক্ট করেছে বিজেপিকে, এই রিজেকশনটা ওদের মেনে নেওয়া উচিত ছিল। আর আমাদের তরফ থেকে যখন সরকার গঠনের প্রসঙ্গ হবে তখন আমরা আলোচনা করে নিশ্চয়ই নেতা ঠিক করে নেব। আমি এবার ফিরে আসি জয় আপনার কাছে। কংগ্রেসের বক্তব্য থেকে কোথাও পরিস্ফুট হচ্ছে না যে আমরা সরকার গড়বার জন্য তৎপর বা আমরা সরকার গড়বার অপেক্ষায়, সুযোগের অপেক্ষায় থাকবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একটু আগে আপনি উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে অখিলেশের সঙ্গে, রাঘব চাড্ডার সঙ্গে, পরে শিবসেনার সঙ্গে বৈঠক করেছেন মুম্বাই গিয়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই তৎপরতা জারি থাক, সুযোগ পেলেই যাতে সিংহাসনের দাবি করা যায়। কিন্তু কংগ্রেস কি সত্যি সেটা চাইছে? যদি না চেয়ে থাকে, মূল প্রশ্ন এটাই যে কংগ্রেস জানে যে এই যেই প্রশ্নটা আসবে প্রধানমন্ত্রী কে হবেন সেই প্রশ্ন উঠবে। দেখুন, একদম খাঁটি প্রশ্ন করেছেন পার্থদা। সেটা হচ্ছে আমার দৃঢ় ধারণা, এবং এটা হবেই, সেটা হচ্ছে যখনই এরকম কোনো আলোচনা আসবে, এইবার দেখা গেল সরকার গঠন করার বিষয়ে ইন্ডিজোর, যদিও এটা স্বপ্ন দেখার মতো একটা বিষয়, প্রথম হবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কি হবে সেটা নিয়ে চুলোচুলি হবে এই সবকটা দলের নেতৃত্বের মধ্যে। এবং সবার আগে দাঁড়িয়ে যাবে মুখ্যমন্ত্রী আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলবেন যে আমাকে করা হোক, আর ওদিকে রাহুল গান্ধী বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই কনফিউশনটা কিন্তু পশ্চিমবঙ্গে, যেটা একদিক থেকে প্রদীপ্তদা ঠিকই বলেছে, যে এই কনফিউশন ক্রিয়েট করার জন্য হয়তো তাদের কিছুটা ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেস কোনোভাবে মানে ক্লিয়ার হতে পারলো না যে তারা তৃণমূলের সঙ্গে জোটে আছে কি নেই। সেটা কোনোদিনই ক্ল্যারিটি আসেনি 2024-এর নির্বাচনে, এবং ইন্ডি ব্লকে কি তাদের ভূমিকা থাকবে। এবং সেই নিয়েই কিন্তু আজকে একদিকে যখন রাহুল গান্ধী কেন্দ্রে বসে বলছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছি, ঠিক আছে সবকিছু, প্রদেশ কংগ্রেস কি করে ক্লিয়ার হবে? আপনি কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিষ্কার বলেই দিচ্ছেন পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের অস্তিত্ব নেই, এটা তো পরিষ্কার ডিক্লেয়ার। একদিকে যেরকম কনফিউশন, একদিকে মুখ্যমন্ত্রী যেরকম বলছেন, অন্যদিকে অধীরবাবু দুবেলা গালাগাল দিচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যখন ইলেকশন শেষ হলো, অধীরবাবু হেরে গেলেন, অধীরবাবু ক্যাটাগরিক্যালি আপনাদের সংবাদ মাধ্যমের মিডিয়ার সামনে বলছেন যে আমাকে কিন্তু কোনো রকম সহযোগিতা করা হলো না এই সিটটা জেতানোর জন্য, সেটা মানে কেন্দ্র থেকে। তো এইটা কিন্তু উনি ক্ল্যারিটি দিলেন। তার মানে এটা বোঝায় যে ওনার সঙ্গে কেন্দ্রীয় এআইসিসির কোনো রকম কিন্তু কমিউনিকেশন নেই, সেই সম্পর্ক নেই। উনি কিন্তু সেই জায়গাটা হারিয়েছেন। কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস কিন্তু সেই জায়গাটা হারিয়েছে। আগামী দিন কিভাবে পশ্চিমবঙ্গে জোট নিয়ে এগোবেন সেটা প্রদীপ্তদা ভালো বলতে পারবে, তার ক্লারিফিকেশন দিতে পারবে। কিন্তু অশোক বাবুর কাছে যে একটা কোনো ক্লারিফিকেশন নেই বা স্বচ্ছতা নেই, সেটা কিন্তু অশোক বাবু নিজে জানেন। কেরালাতেও তো জোট হয়নি, তাতে কি হয়ে যায়? কেরালায় তো সিপিএম কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছে, তাহলে বলে কোনো কিন্তু এখানে তো সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সুন্দর সমঝোতা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অশোকবাবু, আমি বারবার বলছি যে একটা দিক হচ্ছে দিল্লির রাজনীতি, আরেকটা দিক হচ্ছে কলকাতার রাজনীতি। মানুষকে তো বোঝাতে হবে। আপনি একটা জিনিস স্বীকার করবেন কিনা আমি জানি না। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে বামেদের প্রতিনিধি ইতিমধ্যে এসে পৌঁছেছেন, বিশাল দাস। বিশাল, আপনাকে স্বাগত। আমার ধারণা যে আপনি ট্রেনের গোলমালের কারণে আটকে গিয়েছিলেন। আমরা কথা বলছিলাম যে ইন্ডিয়া জোট একটা তৈরি হয়েছে, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা বা নরেন্দ্র মোদীর সরকারের বিরোধী আসনে বসবে ইন্ডিয়া ব্লকের যারা সাংসদ রয়েছেন, সেখানে সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেসও রয়েছে। আবার 2 বছরের মধ্যে এই রাজ্যে নির্বাচন, 2 বছর মানে 20 মাসের মধ্যে নির্বাচন, এবং সেখানে কিন্তু এই প্রত্যেকটার ভূমিকা আলাদা। একটু আগে বামেদের প্রসঙ্গ উঠছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত যা বার্তা দিচ্ছেন, কোথাও কিন্তু তিনি বারবার বলার চেষ্টা করছেন যে কেন্দ্রের কংগ্রেস অনেক বেশি সিপিআইএমকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে না দিয়ে। আপনার কি মনে হয় কংগ্রেস এবং সিপিএম এর যে সমঝোতা, এ রাজ্যে যে কেমিস্ট্রি, সেটাই কন্টিনিউ করবে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত, এবং ইন্ডিয়া ব্লক যেটা হয়ে গেছে দিল্লির গল্প শেষ, এটাকে এবার ভুলে যেতে হবে? দেখুন, 2014 থেকে 2024 এই সময়কাল পর্যন্ত হচ্ছে আমরা এতদিন ধরে দেখতে পেয়েছি একটা শক্তিশালী সরকার আর হচ্ছে দুর্বল বিরোধী। আর আজকে 2024 সালে এসে একটা দুর্বল সরকার আর একটা শক্তিশালী বিরোধী দল, শক্তিশালী বিরোধী অংশ আজকে হচ্ছে একজোট হয়েছে। মানে একজোট থাকছে কি? আমার প্রশ্ন তো সেখানে। এই জোটেই তো অজস্র ছিদ্র বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ছিদ্র কোথাও নেই। আপনারা যাদের নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে, আমরা প্রথম দিন থেকে আমরা বাম কংগ্রেস
বাম কংগ্রেস চিরকাল প্রথম দিন থেকে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে প্রথম দিন থেকে আমরা লড়াইয়ে আছি। আর আমাদের নেতা মোহাম্মদ সেলিম প্রথম দিন থেকে বলেছিলেন যে হচ্ছে একটা দিল্লিগামী একটা ট্রেন, সেই ট্রেনে শেষ অবধি দিল্লি পর্যন্ত কে পৌঁছাবে সেটাই দেখার। মাঝখান দিয়ে কেউ ট্রেন থেকে নেমেও যেতে পারে, মাঝখানে কেউ ট্রেনে উঠতেও পারে। আমরা দেখেছি 1 তারিখে যখন ভোটের নির্বাচনে যখন রেজাল্ট বেরোনোর আগে 1 তারিখে যখন মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু মমতা ব্যানার্জি যাননি। তারপরে আবার 4 তারিখে যখন হয়েছে তখন উনি বলছেন যে আমাদের এই ইন্ডিয়া যে হচ্ছে যে জোট, যে মহাগঠবন্ধন, তাকে উনি হচ্ছে সমর্থন দেবেন। এখন এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে, এই বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে, এখন এই 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে এটাও ঠিক যে পশ্চিমবাংলার মানুষ বিজেপি বিরোধী ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। এবার তাহলে আপনি বলুন, আমি বলছি সেই জন্যই আমার প্রশ্নটা, তাহলে আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন উষ্মা প্রকাশ করবেন না, যেখানে একমাত্র মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী ছাড়া বামেদের কোনো প্রতিনিধি জামানত পর্যন্ত রক্ষা করতে পারেননি। সেখানে কেন্দ্রে কংগ্রেস, যারা সব থেকে বেশি নাম্বার এই মুহূর্তে বিরোধী আসনে পার্লামেন্টে, তারা সিপিএম কে গুরুত্ব দিচ্ছে তৃণমূলকে না দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করবেন না? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব সময় সামনের সারিতে থেকে যে বামপন্থীরা আজ যাই করুক কোনোদিন বিজেপির সঙ্গে আপোষ করেনি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করেনি। এটা হচ্ছে পরিষ্কার, যে পরিস্থিতিতেই তৈরি হোক না কেন। আর আমি যেটা আপনাকে হচ্ছে বলা, এই রাজ্যে তো কংগ্রেসের সঙ্গে সবথেকে বেশি লড়াই করেছে বামপন্থীরা। সেই কংগ্রেস হাইকমান্ড ওই বামপন্থীদের ভুলে গিয়ে আজকে গলা জড়িয়ে দিচ্ছে সিপিএম কে। কি করলেন না, ইতিহাসের প্রেক্ষিতে দাঁড়িয়ে, ইতিহাসে হচ্ছে অনেক কিছুই হয়। হিটলারকে আটকাতে স্টালিন আর চার্লস এক হয়েছিল প্রেক্ষিতের জন্য। আর আজকে সাম্প্রদায়িক শক্তি এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক হচ্ছে না কংগ্রেসের কাছে। সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাম কংগ্রেস প্রথম দিন থেকে আছে। 2004 জ্যোতিবাবু তো ময়দানে অটল বাবুর সঙ্গে মিটিং করেছে। 2004 প্রেক্ষাপট, 2004 প্রেক্ষাপট যখন 2004 একটুখানি 2004 যখন হচ্ছে শাইনিং ইন্ডিয়া স্বপ্ন যখন অশোকবাবু কি করছেন? আপনাদের জোট সঙ্গী, আপনি সিপিএম এর বিরুদ্ধে মুখ খুলছেন। ঠিক আছে, জোট আছে, কি আছে? আমাকে একটু বলতে দিন। 2004 সালে যখন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী শাইনিং ইন্ডিয়া স্বপ্ন দেখিয়েছিলেন, সেই সময় দাঁড়িয়ে হচ্ছে যে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছিল সারা ভারতবর্ষের মাটিতে, ওই সময় দেওয়াল খুঁজলে দেখতে পাবেন 2004 সালে কিন্তু বিজেপি আর তৃণমূলের জোট ছিল। সেদিনকে দাঁড়িয়েও কিন্তু কংগ্রেস আর বামপন্থীরা এক হয়ে বিজেপিকে রুখেছিল। আর আজকে দাঁড়িয়েও আমরা বলছি বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে আমাদের হচ্ছে রুখতে হবে। ভারতবর্ষের ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি হচ্ছে এখন এই মুহূর্তে সবথেকে বড় বিপদ। আর এই যে প্রদীপ্ত, আমি এক মিনিট বিশাল আপনি বলেছেন, আমি এবার প্রদীপ্তর কাছে ফিরে আসি। তাহলে প্রদীপ্ত, বিশালের বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তো সেই বিশ্বাসযোগ্যতা নেই, তাহলে রাহুল গান্ধী বা কংগ্রেসের হাইকমান্ড কেন আগ্রহ দেখাবে তৃণমূল কংগ্রেসের প্রতি? তারা তো অবশ্যই বামেদের বা সিপিআইএম কে বেশি গুরুত্ব দেবে, কারণ সেই বিশ্বাসযোগ্যতা সিপিআইএম এর আছে বিজেপি বিরোধিতার প্রশ্নে, ব্যাকগ্রাউন্ডে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেই। না, আমার দুটো কথা খুব মনে পড়ছে। একদিকে হচ্ছে অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। এখন কোন জায়গায় কে থাকবে সেটা তার উপর নির্ভর করছে। কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায়কে বড্ড মিস করছি, কারণ সোমনাথ চট্টোপাধ্যায় প্রমাণ করে গিয়েছিলেন ভারতের সংবিধান রক্ষা করার জন্য তিনি স্পিকার পদ রাখবেন। আর বামপন্থীরা প্রমাণ করে দিয়েছিল যে দেশের যারা শত্রু, যারা দেশের সার্বভৌমিকতা নষ্ট করে দিচ্ছে, সেই কংগ্রেসের সঙ্গে তারা থাকবে না, সরকারটা ভেঙে দেবে। এবং সেই সরকার তারা ভাঙার চেষ্টাও করেছিল। শেষমেশ 2008 সালে ওই পারমাণবিক চুক্তির বিরুদ্ধে যারা গিয়েছিল বামপন্থীরা, দেশের সার্বভৌমিকতা, পুঁজিপতিদের সঙ্গে যে কংগ্রেস ছিল সেই কংগ্রেসের হাত ত্যাগ করেছিল। ফলে ইতিহাস, প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতা, পুঁজিবাদী শক্তি, এই সবগুলো সময়ের সঙ্গে সঙ্গে বদলায় এবং সিপিএমও সেই সঙ্গে সঙ্গে স্রোতের সঙ্গে সঙ্গে বদলায়। সিপিআই বা সিপিআইএম দুটো তো আলাদা জায়গা। ফলে সিপিএম এর যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণায় পশ্চিমবঙ্গে বসে সিপিএম এর নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় এক সম্পর্কে একরকম কথা বলবে, ওখানে সীতারাম ইয়েচুরি গিয়ে আর এক রকম কথা বলবেন, কেরালায় আর এক রকম কথা বলবেন। ফলে ভারতের যে বহু বৈচিত্র্য, তার সঙ্গে সিপিএম আজকে নিজেদের বৈচিত্র্যটাকে ধরে রাখতে চেষ্টা করছে। যে ভারতের যে ইতিহাস, ভারতের যে প্রেক্ষাপট, ভারতের যে ঐতিহ্য, তার পরিপ্রেক্ষিতে
কমিউনিস্ট পার্টি অফ ত্রিপুরা হয়েছে, কমিউনিস্ট পার্টি অফ কেরালা হয়েছে, কমিউনিস্ট পার্টি অফ অন্ধ্রপ্রদেশ হয়েছে, কমিউনিস্ট পার্টি অফ রাজস্থান হয়েছে, কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল হয়েছে। আমার তো এখন তাই মনে হচ্ছে প্রেক্ষাপট বুঝে, ইতিহাস বুঝে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কনটেক্সট বুঝে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গে আজকে ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য যদি কোনো কারুর দায় নিতে হয়, প্রথম দিন থেকে বলে এসেছি এই সিপিএম কে নিতে হবে, কারণ তারা প্রথম দিন থেকে ওই শত্রু আমার মিত্র ঠিক আছে, এই তত্ত্বে আপনি বিশ্বাস সিপিএম করেনি। বিরোধিতা থামালে আমি একটা প্রশ্ন করবো। বিশাল প্লিজ, আমি আপনাকে আবার বলার সুযোগ দেবো। কিন্তু প্রদীপ্ত, আমার মূল প্রশ্ন হচ্ছে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে তাহলে কি ইন্ডিয়া জোটে বা ইন্ডিয়া ব্লকে থাকা তৃণমূল কংগ্রেসের কাছে একটা অব্লিগেশন হয়ে উঠবে? কারণ ওই ব্লকে থাকা মানে না না না, কখনো না। দেখুন, পার্লামেন্টের ভোট আর পার্লামেন্টের ভোট এবং বিধানসভার ভোট সম্পূর্ণ আলাদা। আমরা পরিষ্কার সেটা করে দিয়েছি, এবং আমরা পরিষ্কার করার আগেই বামপন্থীরা খুব পরিষ্কার করেছিলেন, ওরা প্রথম থেকে পরিষ্কার। পশ্চিমবঙ্গে কেরালায় ওরা খুব পরিষ্কার যে ওরা কি পজিশন নেবেন, কারণ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট আলাদা, পশ্চিমবঙ্গের ইতিহাস আলাদা, কেরালার প্রেক্ষাপট আলাদা, কেরালার পরিস্থিতি আলাদা, ফলে সেই অনুযায়ী ওরা ওদের সিদ্ধান্ত নিয়েছে। আবার সেই সঙ্গে কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসও সেটা বলে দিয়েছে যে ওরা কি পরিস্থিতি করবে। ফলে আমাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারির 20 তারিখে খুব পরিষ্কার করে দিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গে কোন রকম জোটের সঙ্গে, যেহেতু আমাদেরকে ওরকম ভাবে মানে কি বলবো, এদের তো আজকে এলিটবাদী দল হয়ে গিয়েছে, সর্বহারার কথা বলতে বলতে এত এলিটবাদী কথা যে লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষাবৃত্তি বলতে এরা ছাড়ে না। দ্যাট ইজ দ্য অব্লিগেশন। কোন একটা সেন্ট্রাল No, ইস্যু not at হলো, all, সেখানে not at all. একসুরে কথা বলতে হবে। পশ্চিমবঙ্গের আবার প্রেক্ষাপট- নির্বাচন এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে। আমি এক মিনিট প্রদীপ, ফিরে আসবো দরকার হলে আপনার কাছে। আমি অশোকবাবুর কাছে এবার ফিরি। অশোকবাবু, আপনাদের কাছে এই ব্যাপারটা কতটা এম্বারাসিং হবে? আমি এম্বারাসিং এই জন্য বলছি, অধীর চৌধুরীর জন্য প্রচার করতে কংগ্রেস হাইকমান্ডের কেউ আসেননি। হাইকমান্ড মানে আমি গান্ধী পরিবার বোঝাচ্ছি, একজনকেও আমরা দেখতে পাইনি। এবার যখন বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে তখনও কিন্তু যদি সরকারে থাকেন তো বটেই, মানে ইন্ডিয়া জোট যদি ততদিনে সরকারে চলে যায় ছবিটা অন্যরকম হয়ে যাবে। বিরোধী আসনেও তৃণমূল কংগ্রেসের 29টা এমপি ইম্পর্টেন্ট কংগ্রেসের কাছে বা ইন্ডিয়া জোটের কাছে নিঃসন্দেহে। তখনও কি কংগ্রেস কোনো হাইকমান্ডের কাউকে প্রচারে পাবে এখানে এ রাজ্যে? আপনাদের তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করতে না হবে। কি হবে না হবে জানি না, তবে সিপিএম কংগ্রেস জোট করে তো ভোট হয়েছে 11% পেয়েছে, ওরা 6 আমরা 5, এই মোটামুটি যা আমার কাছে পরিসংখ্যান আছে। কিন্তু যে জিনিসটা হলো গিয়ে এখনো লোকে ভুলতে পারছে না 34 বছরের বামেদের অপশাসন, এটা অস্বীকার করে লাভ নেই। আজকে এত লড়াই করেছে, তারপর তো বামেদের মধ্যেই তো ঝগড়া, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, 3 জনের ঝগড়া আরম্ভ হয়ে গেছে। ওরা জোটটা রাখতে পারবে নাকি সেটাও একটা ব্যাপার, বাম ফ্রন্ট থাকবে নাকি সেটাই একটা ব্যাপার। ফরওয়ার্ড ব্লক দেখছি একটু বাম বিরোধিতা বেশি করছেন তৃণমূল বিরোধিতার থেকে। না বাম বিরোধিতা যখন আমরা যে সময় জন্মেছি, যে সময় ছাত্র অবস্থায় ছিলাম, আমরা তো দেখেছি কিরম ভাবে কি অত্যাচার হয়েছে, কি করে ভুলবো বলুন তো সেই দিনগুলোকে। কিন্তু আপনি তো কংগ্রেসের, আর কংগ্রেস আর সিপিএম তো এখন বন্ধু। না আমার মতো অনেকে আছে যারা বামেদের বিরোধী। মানে জয়, দেখুন এই রাজ্যের বিরোধী রাজনীতির চেহারাটা কতটা কঙ্কালসার প্রমাণিত হচ্ছে এই খোলা মাঠ পেয়ে বিজেপির এত বড় ব্যর্থতা। মানে সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেডই হলো না বিজেপি। একটু আগে বিশাল যেটা বলেছে যে তৃণমূল কংগ্রেস এই যে ভোটটা পেয়ে গেল, বিজেপি বিরোধী ভোট তৈরি হলো, বিজেপি বিরোধী হাওয়া তৈরি হলো, ডিভিডেন্ডটা তুলে নিয়ে গেল শুধু তৃণমূল কংগ্রেস। বামেরাও পাত্তা পেল না, কংগ্রেস পাত্তা পেল না, আর বিজেপি তো বিরোধী ভোটই তৈরি হয়ে গেছে। না, একটা জিনিস খুব পরিষ্কার, যে প্রথম দিন থেকে বলেছিলাম পার্থদা, যে এই যে ইন্ডি জোটটা, এটা কিন্তু এরকম একটা জোট করার চেষ্টা হয়েছিল 2019-এর সময়ও, সেটাও মনে রাখতে হবে। এবং সেই জোট যত দিন গেছে সেই জোটটা আস্তে আস্তে ভাঙতে শেষ হয়ে গেছে, সেই জোট আলটিমেটলি আর হয়নি। এইবারে একটা ঘটনা হচ্ছে, যে পরিসংখ্যান আমরা পেয়েছি সেটা হচ্ছে বেশ কিছু সিট বেশি পেয়েছে কংগ্রেস এবং বেশ কিছু সিট তৃণমূলও পেয়েছে পশ্চিমবঙ্গে। তার নিরিখে যদি দেখা যায়, আজকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে কংগ্রেস আর সিপিএম দুজনে মিলে 2019-এ ছিল 13% এবং সেটাকে কমে এসছে 10%। তো আজকে এটার থেকে প্রমাণিত যে এই দুটো দলকে, যাদেরকে আমরা বারবার বলি একজনকে বাইনাকুলার দাগে খুঁজতে, আরেকজনকে মাইক্রোস্কোপের লাগবে খুঁজতে, তাদের সংখ্যা তাদের প্রমাণ করে দিয়েছে। আজকে এটা অস্বীকার করার জায়গা নেই। আরে আমরা তো আমি তো বলছি তো, আমরা তো প্রদীপ্তদার দলকে প্রথম দিন থেকে টাকায় অনেকে ফুটানি মারতে পারে, সেই আমরা তো ফুটানিটা পাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলে এসছি, আর আমরা তো এটা মেনেও নিচ্ছি। প্রদীপ্ত দা ওখানে মুচকি হাসছে, উনি জানে কেন বলতে হচ্ছে। তো আমরা তো মেনে নিচ্ছি যে তারা আজকে ওই সংখ্যাটা তারা অ্যাটেন্ড করেছে। আপনাদের যদি সেই ব্যাপার থাকতো
তাহলে অ্যাটলিস্ট সিপিএম যখন ওই রেজাল্টটা দেখায় না, সিপিএম এর পাশে একটা কিছু ফিগার থাকতো আর কংগ্রেসের পাশে একটা সুন্দর ফিগার থাকতো, সেটা তো দেখতে পেলাম না। আমাকে একটা কথা বলুন জয়, আমি যেহেতু সময় কমে আসছে তাই একদম সরাসরি এই প্রশ্নে যাচ্ছি। দেখুন, নরেন্দ্র মোদী যখন সেন্ট্রাল হলে বলছিলেন বিভিন্ন সাংসদদের, তাঁর দলের এবং জোটের সাংসদদের, তখন তিনি কিন্তু বলেছেন যে যারা বিরোধী আসনে বসবেন তারা আমাদের বিরোধী, মানে রাজনৈতিকভাবে বিজেপি এবং বিজেপি অ্যালায়েন্স এনডিএর বিরোধী, কিন্তু তারা তো দেশও বিরোধী নন। এটা বলেছেন নরেন্দ্র মোদী। তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন, সব দলের সাংসদদের অভিনন্দন জানিয়েছেন জেতার জন্য, এবং সবাইকে দেশের কাজে এগিয়ে আসবার আহ্বান জানিয়েছেন যে দেশ সবার থেকে বেশি। নরেন্দ্র মোদীর ওথ টেকিং, শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনো পর্যন্ত ইন্ডিয়া ব্লকের কেউ কোনো ইনভিটেশন পেল না। এ কি ধরনের সৌজন্য? এটা আমি জানি না, এটা অ্যাকচুয়ালি কতটা সত্যি আমার জানা নেই। আরে জয়রাম রমেশ ইয়েতে বলছেন, সাংবাদিক সম্মেলনে বলছেন, কতটা সত্যি? মানে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমরা ইনভিটেশন পাইনি। আমি এটা শুনেছি, কিন্তু বিষয় হচ্ছে এটা সম্ভব নয়। নিশ্চয়ই প্রত্যেকটি বিরোধী দল তাদের এটা ইনভিটেশন প্রত্যেকবার পায়, এবারে নিশ্চয়ই পাবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, কাল কি শপথ গ্রহণ, আজকে সন্ধ্যেবেলায় আপনি বলছেন পাবে। না না, আমি বলছি যে শুভেচ্ছা জানানোর কথা বলছেন সেই শুভেচ্ছা আমি প্রদীপ্তদাকেও জানাই। আমার এই প্রশ্নটা করার উদ্দেশ্যই এটা জয়, যে যেটা নরেন্দ্র মোদী মুখে বলছেন সেটা উনি মানছেন কি না। ডেফিনেটলি আমি আবার বলছি, তাদের নিশ্চয়ই সেটা পোস্টে পাঠিয়েছে না কিভাবে পাঠিয়েছে তারা বলতে পারবে। ইনভিটেশন নিশ্চয়ই গেছে, সেটা নিয়ে আমি একদম sure। আমি জানি না অশোকবাবু, নরেন্দ্র মোদীর বক্তব্যে কিন্তু অনেক মধু মাখানো কথা আছে, এবং সেখানে তিনি বারবার বলেছেন দেশের প্রশ্নে যারা পার্লামেন্টে এসছেন সবাই একমত হবেন, এটাই তিনি আশা করেন। কিন্তু আজকে জয়রাম রমেশ বলছেন আমরা ইনভিটেশন পাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না আমার দলের কাছে ভুলে যাচ্ছেন, উনি ডাইরেক্ট ভগবান, নর ভগবান, ওনার নাম নম ভগবান। তা উনি ভগবান হয়ে উনি কি করছেন না করছেন ওনার কথা ওনার দলও জানে না, সেটা ওনার দল জানে না, ওনার এমপিরাও জানে না। তো তোমার কি আপনি কি প্রশ্ন করা যায়? ভগবানকে প্রশ্ন করতে পারি? আমি ভগবানকে প্রশ্ন করতে পারি না। একটা মিথ্যেবাদী, আমি বলছি মিথ্যেবাদী। এবং না, আপনি দেশের প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্য করবার সময় আমি আপনাকে বলবো যে আপনি এটা মাথায় রাখুন যে তিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনারও আমারও সবার প্রধানমন্ত্রী। কিন্তু আমার প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলে তাহলে আমি মিথ্যাবাদী বলবো না। আমি একদম শেষে শুধু প্রদীপ্ত আপনার কাছে শুনতে চাই, যদি এটা সত্যি হয়, মানে সত্যি তো বটেই, জয়রাম রমেশ সকালে বলেছেন আমরা ইনভিটেশন পাইনি, বিকেলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনেছি। বিরোধীদের ব্যাপারে নরেন্দ্র মোদীর বক্তব্য যে তারা তো দেশ বিরোধী নন, অথচ বিরোধী জোট তারা ওথ টেকিং এ ইনভিটেশন পাবে না, এটা কিরকম কথা? যদিও আমি আপনাকে বলছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ বারবার বিজেপি করেছে রাজ্যে। এই যাবৎকাল গণতন্ত্রে অংশগ্রহণ করার যে দাম আমাদের দিতে হয়েছে, 148 জনকে সংসদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মহুয়া মিত্রর বিরুদ্ধে যে ব্যবস্থাপনা হয়েছে, সেগুলো তো দেখা গেছে কে কাকে দেশ বিরোধী বলেছে বা বলেনি। মুশকিল হচ্ছে যে ইনভিটেশন দিল কি দিল না, পার্লামেন্টে তো কারুর পৈতৃক সম্পত্তি নয়, পার্লামেন্টে জনগণ হচ্ছে মূল সম্পদ তৈরি করে দিয়েছেন, জনগণ আমাদের যাদের পাঠাচ্ছেন তারা যাবে, ওটা কোনো কারুর পৈতৃক সম্পত্তি নয়। ফলে পার্লামেন্টে গিয়ে যেটা জনগণের জন্য করার সেটা করব। আর দেশ বিরোধী যদি মোদী নিজে না হয়ে থাকেন তাহলে দয়া করে জনগণের টাকাগুলো ছাড়ুন, যারা কষ্টে আছে দুঃখে আছে তাদের জন্য কাজগুলো দিন। 2 লক্ষ চাকরি, 2 কোটি চাকরি, সেটা দিন। আমি জানতে চাই রেল, সেল, ভেল, এয়ারলাইন কোথায় কোথায় কি চাকরি হচ্ছে সেই তথ্যগুলো জয়রা এখানে এসে তুলে ধরুক, সবাই আমাদের কাছে খুব ভালো লাগবে। ঢোকার অবকাশ নেই, আমাদের হাতে সময় শেষ। দেখুন, একটা বিষয় খুব স্পষ্ট যে আগামী কয়েকটা দিন তাৎপর্যপূর্ণ, গত কয়েকটা দিন তাৎপর্যপূর্ণ ছিলই। 4 তারিখ এবং 4 তারিখে ফল প্রকাশের পর এমন একটা ফল সামনে এলো, তারপরের দিনগুলো তাৎপর্যপূর্ণ হয়ে গেল। শেষ অবধি দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার করছেন, শেষ অবধি দেখা যাচ্ছে মানে আনকন্ডিশনাল সাপোর্ট তিনি নীতিশ কুমার বা নাইডুর কাছ থেকে পাচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর বা অন্য যারা আছেন, রাহুল গান্ধী, তারা ঘোষিতভাবে বলছেন যে তারা বিরোধী আসনেই বসবেন, কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করছেন যে তারা সুযোগের অপেক্ষায় থাকবেন। আজকে কংগ্রেসও বলেছে, জয়রাম রমেশও বলেছেন সুযোগ পেলে আমরা সরকার গড়ার কথা ভাববো, কিন্তু সেটা পরবর্তী পরিস্থিতিতে যদি এই সরকার কন্টিনিউ না করে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা, সেটার কি চেহারা হয়, এবং সেটা আমার ধারণা আগামীকাল এই সময়ের মধ্যে অনেকটা স্পষ্ট হবে। তবে প্রথম দিনেই যে তিনি সব মন্ত্রীদের নাম ঘোষণা করবেন সেটা নাও হতে পারে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নাম ঘোষণা করবেন। আগামী সপ্তাহের শেষে আমরা আবার একটা খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাব, যখন মোটামুটিভাবে স্পষ্ট হয়ে যাবে যে তারপরের কয়েক মাস কিভাবে চলবে,
ভারতবর্ষের রাজনীতি এবং ভারতবর্ষের এই নতুন সরকার। আজকে আমাদের সময় দেওয়ার জন্য বিশাল, আপনি একটু দেরিতে পৌঁছলেন, ওই জন্য আপনাকেও সময় কম দিতে পারলাম। অশোকবাবু, জয় এবং প্রদীপ্ত আমাদের সঙ্গে বাইরে থেকে ছিলেন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, আমাদের দর্শকদের যারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই বিশেষ আয়োজন। আপনারা দেখছেন NK TV বাংলা।